বাংলাদেশ বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী, স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। নিখোঁজ ও গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যগণ। প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগের দিন দেশের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এছাড়া শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানির দিন পেছানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ২রা সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। এর আগে গত ১১ই আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। ওই দিন ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ আদেশ দেন। তার আগে গত ৭ই আগস্ট শ্রম আইনের লঙ্ঘনের মামলা থেকে ড ইউনূসকে খালাস দেন আদালত। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল সেই আদেশ দেন। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ১২ই জুন ড মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সবশেষ গত ১১ই আগস্ট ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। পরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ রবিউল আলম ড মোহাম্মদ ইউনূসকে দুর্নীতির মামলা থেকে খালাস দেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং ৪ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায় দায়িত্ব সরকার নেবে। যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। তিনি গতকাল রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন। নূরজাহান বেগম বলেন, যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠানো হয়েছে। সেবা ফাউন্ডেশন জানিয়েছে যত শিগগিরই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে। তিনি আরও বলেন, অনেকে পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে, বিশ্বব্যাংকের সঙ্গেও কথা হয়েছে, যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারদের টিম নিয়ে আসা যায়। পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজ নেন। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি কয়েকদিন ধরে স্থিতিশীল থাকলেও গত ২৪ ঘণ্টায় আবারও বেড়েছে। তবে পদ্মার পানির লেভেল এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পাকা পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সকাল ৬টায় পদ্মার পাকা পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ২০.৫৫ মিটার দিয়ে, সেখানে আজ সকাল ৬টায় পানি প্রবাহিত হয়েছে ২০.৫৯ মিটার লেভেলে। তবে পদ্মা নদীর পানি এখনও বিপদসীমার ১.৪৬ মিটার নিচে বইছে। উল্লেখ্য, পদ্মা নদীর পাকা পয়েন্টে বিপদসীমার লেভেল হচ্ছে ২২.০৫ মিটার। চলতি খরিফ ২ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় মাসকলাই আবাদ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, ২৬,০০০ হেক্টর জমিতে মাসকলাই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত আবাদ হয়েছে ৮,১০০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা পূরণের আশা করা হচ্ছে। গত বছরে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পাগলা নদী তীরবর্তী চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় ২৫,৭৪০ হেক্টর জমিতে মাসকলাই আবাদ হয়েছিল। ফলন পাওয়া গিয়েছিল ৩৫,৪৬০ মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৬ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।